আইএসআই এর চিফ তাদের বাংলাদেশে আসা এবং এই যে মিটিং করা একটা হোটেলের, তারা তাদের থাকা, এবং আইএসআই এর একেবারে উচ্চ পর্যায়ের অফিসাররা তারা এসেছেন আইএসআই চিফের সঙ্গে বাংলাদেশে। এই এই বিষয়টা হ্যাঁ বলুন, এটা কখনই ঘটেনি। এটা একটা নতুন ডিজাইন নিয়ে এরা শুরু করছে। পাকিস্তান তাদের যেই হারানো যে অপমান, তাদের যে দেশটা হাতছাড়া হয়ে গেছে, তারা যে এতগুলো প্রায় 1 লক্ষ, সব মিলে 1 লক্ষ আর্মি যেখানে সারেন্ডার করছে। তো এইটা পৃথিবীর ইতিহাসে এত বড় সারেন্ডার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কোথাও দেখা যায়নি। তো এই গ্লানি ভোলার জন্য তাদের ভিতরে কিছু একটা উদ্ভট চিন্তা চেতনা আছে। তারা যে করেই হোক এই স্বাধীন বাংলাদেশকে তারা সুস্থ থাকতে দিবে না, তাই তারা একটা বড় ধরনের ষড়যন্ত্র করছিল। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আইএসআই এর এই যে অফিসাররা এলেন, আইএসআই এর চিফ এলেন, তারপরেই মিলিটারি শাসনের দোরগোড়ায় পৌঁছে গেল বাংলাদেশ, এটা কি জনমানুষের চাপে? হ্যাঁ, জনমানুষের এই আইএসআই বিরুদ্ধে পাকিস্তানিদের এখনো বাংলাদেশের সাধারণ মানুষ, স্বাধীনতা এবং শান্তিকামী মানুষ এখনো পছন্দ করে না, তাদেরকে একদম পছন্দ করে না। তাদের অনেক সমস্যা আছে, তাদের ল্যাঙ্গুয়েজ সমস্যা আছে, তাদের কালচারের সমস্যা আছে, তাদের অ্যাটিটিউডের সমস্যা আছে। এইগুলো সমস্যার কারণেই তো তারা একই ধর্মের হওয়ার পরেও কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করা হলো, তাদেরকে একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে। এবং তারা যে অত্যাচার অনাচার করছে স্বাধীনতা যুদ্ধ চলাকালে, এটা মানবতার ইতিহাসে এটা এ ধরনের ঘটনা পাওয়া যায় না। একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে খালেদা জিয়া তিনিও দেশ থেকে বেরিয়ে গেলেন, তিনি লন্ডনে রয়েছেন, ছেলের কাছে বলছেন চিকিৎসার জন্য। তখন থেকেই কি শুরু হয়েছিল এই পদক্ষেপটা, অর্থাৎ শেষ পর্যন্ত যে এক এক করে সবাই দেশ থেকে বেরিয়ে যাবেন, তখন থেকেই কি শুরু হয়েছিল এই বেরিয়ে যাওয়াটা? এইটা একটা অনুমান করাই যায়। আপনার তো এটা হতেই পারে যে খালেদা জিয়াকে হয়তো বুঝিয়ে সুঝিয়ে তাকে দেশ থেকে বের করে দিছে, অথবা তিনি নিজে গেছেন। এটা সঠিক করে একেবারে বলা যাচ্ছে না, কিন্তু অনুমান করা যায় যে এটা এই মুহূর্তে ঠিকই তাকে সরিয়ে দিয়ে তারপরে এখন ইউনূস চলে গেল। এবং আরো কতগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো একেবারে অ্যালার্মিং, মানুষকে চিন্তিত করে। সেই ঘটনা তো প্রতিনিয়ত বাংলাদেশে ঘটছে। আর এদিকে পাকিস্তানি যে আইএসআই চিফ এলো, এটা তো খুবই রহস্যজনক এবং সন্দেহজনক। তাদের এই হঠাৎ এমন কি ঘটলো যে আইএসআই চিফ এখানে আসতে হবে? আইএসআই মানেই তো এরা জঙ্গি জেহাদি, এরা জেহাদি এক্সপোর্ট করে। তো এরা কেন এই বাংলাদেশটাকে এরা সুস্থ থাকতে দেবে না? তো আমার মনে হয় যে এটা মানে তারা একটা শেষ পর্যায়ে চলে এসছে, তাদের ষড়যন্ত্র এবং তাদের অপকর্মের একেবারে একটা শেষ পর্যায়ে তারা চলে এসছে। এখন যে কোনো মুহূর্তে এটা, মানুষ তো খেপে গেছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের চেঞ্জ ওভার, বড় ধরনের দুর্ঘটনা বা ভালো ঘটনা ঘটে যেতে পারে। যে কোনো মুহূর্তে এটা অপেক্ষা করতে হবে। একটা প্রশ্ন খুব সোজাসুজি, মোহাম্মদ ইউনূস কি আর দেশে ফিরছেন না? হ্যাঁ, না ফেরার সম্ভাবনাই বেশি। কারণ আমরা অনেক আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম যে সে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের দোর গোড়ায় নিয়ে আসছে, মানুষের জীবন মান একেবারে সর্বনিম্ন পর্যায়ে, মানুষের কোনো নিরাপত্তা নেই, সমাজের মানুষের যে দুর্দশা, এটা একেবারে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি। আমরা রাস্তায় মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠছে, তাতে একেবারে পরিষ্কার যে এইভাবে প্রতিবাদ মুখর হওয়ার পরে, যেখানে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো কিছুই কাজে লাগতেছে না, তার কোনো কথাই কেউ শুনছে না। এবং সে যেসব কাজ ইতিমধ্যে করে ফেলছে, সেগুলো হচ্ছে আপনার একেবারে সমাজ বিরোধী, গণবিরোধী, দেশ বিরোধী কাজগুলো সে অলরেডি করে ফেলছে। দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কেউই এখন তার কথা, যারা তাকে সহযোগিতা করেছিল তার এই ক্ষমতা দখলের জন্য, তারা কেউ এখন তার পাশে নাই। এবং তারে যাদের কারণে যে জঙ্গি জিহাদিরা তাকে ভর করেছিল, সেই জঙ্গি জিহাদিরা তো এক এক করে পালাচ্ছে, এটা দেখলাম। এবং এইভাবেই এই পরিণতি হয়।
Sorry, আমরা জানি প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন বুঝতে হয়, কোথায় স্টপ করতে হয় এটা জানতে হয়। তো এই ভদ্রলোক তার লিমিটেশন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, সে একদম চালিয়ে যাচ্ছে সারা জীবন, শেষ মুহূর্ত পর্যন্ত। তার যে এই মানি মেকিং এর যে অদম্য বাসনা এবং প্রতিহিংসাবশত হয়ে যে মানুষের বিরুদ্ধে কাজ করে, সেটা তার একমাত্র জ্বলন্ত প্রমাণ সে শেষ বয়সে এসে দিল। আজও সে, আপনি জানেন, এই পরিস্থিতি না হলে বাংলাদেশে সে এই সে তো বাধ্য হয়ে আসছে না, তাকে তো আর এমন না যে সে নিজে চলে যাচ্ছে, বাধ্য হয়ে তো সে দেশ ছাড়ছে। তো এটা তার একেবারে যে হিউমিলিয়েশন, এটা মানুষের তো একটা, বললাম তো যে একটা স্টপ করার একটা সময় থাকে, একটা লিমিটেশন থাকে প্রত্যেকটা মানুষের, সেই লিমিটটা বুঝতে হয়। সে লিমিট সে জানে না যে তার কতটা লিমিট আর সে কত দূর যাবে। তো যার কিন্তু জন্য এই যে তাকে এই যে এই বিপদের মুখে। তিনজন উপদেষ্টা যাদের নাম এবং টিকিট দেখালাম খানিকক্ষণ আগে, আপনিও দেখলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এই যে এই চারজন উপদেষ্টা, এরা কি বাংলাদেশে ছিলেন আগে, নাকি মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশ এসেছিলেন তখন ঢুকেছিলেন? এরা এদের সম্পর্কে জানা যায় না, তবে এদেরকে আসলে ছাত্র এবং জনতা এদেরকে কখনো দেখেনি। এরা হঠাৎ ওই আন্দোলনের ভিতর দিয়ে সামনে এসেছে। তো সামনে আসছে কবে? পরে। তো একমাত্র দুইটা ছেলে, একটা হচ্ছে হ্যাঁ, সজীব ভুইয়া, আফিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এগুলোর নাম ছিল না, মাহফুজ আলমেরও নাম ছিল না। নাম এটা উনি ইউনূস সাহেব এই মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু আন্দোলনের ভিতর দিয়ে যাদেরকে সামনে ফোর ফ্রন্টে দেখা গেছে যে অনেক ছেলে মেয়ে, অনেক, কিন্তু সেই তাদের তো আর কোথাও দেখি না আমরা। তো এগুলো হচ্ছে ঘাপটি মেরে থাকা, এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে জঙ্গি জেহাদি। এরা সময় বুঝে, ঝোপ বুঝে কোপ দিয়েছে এবং এরা এসে পড়ছে। ওরা আন্দোলনটাকে, সাধারণ ছেলে মেয়েদের একটা সঠিক আন্দোলনকে তারা তাদের খাতে প্রবাহিত করে, তারা এটাকে ইনক্যাশ করে, তারা এটা গভর্নমেন্টকে, একটা স্টেবল গভর্নমেন্টকে উস্কে উল্টে দিয়েছে। এবং সেখানে সহযোগিতা অনেকেরও ছিল। শুধু তারা যে এই সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়েছে তা না, তারা মিসলিড করেছে তো আরো আছে, আরো আমাদের স্টেক হোল্ডার, রাষ্ট্রের যে স্টেক হোল্ডার আছে, তারাও আমি মনে করি মিসলিড হয়েছেন। এবং আজকে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। জনগণ একটু আগে বুঝছে, তাই ষড়যন্ত্রকারীরা পরে বুঝতেছে, এদেরকে বুঝতে একটু সময় লাগে। তো এখন দেশপ্রেমিক যে সেনাবাহিনী আছে, তারা অবশ্যই দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা এগিয়ে আসবে, এটা তাদের পবিত্র দায়িত্ব।